ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, সারা কুককে বললেন প্রধান নির্বাচন কমিশনার। এর এর এক ফাঁকে তো শুরু হয়েছে নতুন দল নিবন্ধনের পরিস্থিতি, এবং এর মধ্যে এনসিপি যেটি নতুন দল, তারা বারবার বলছেন যে নির্বাচনের আগে আসলে বিচার এবং সংস্কারের রোডম্যাপ এটি প্রচার করতে হবে, এটা আগে স্পষ্ট করতে হবে। বড় যে দলগুলো রয়েছে তার মধ্যে বিএনপি বারবারই নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, জামাত ইসলামী কিছুটা, এনসিপি এবং কিছুটা বিএনপি, দুই মতের মাঝখানে অবস্থান করছে যে নির্বাচনও দরকার, তবে সংস্কারটি আগে দরকার। ঠিক এই মুহূর্তে আমরা যেটি দেখলাম যে গার্জিয়ান পত্রিকায় প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে শেখ হাসিনার উপস্থিতি অনুপস্থিতি কোনো গুরুত্বপূর্ণ নয়, তার বিচারটি প্রধানতম গুরুত্বপূর্ণ এবং তার বিচারটি হতেই হবে। এর আগে বিবিসিতেও তিনি একই কথা বলেছেন। ঠিক এই পরিস্থিতিতে এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, সেইখানে জনগণের একটি প্রশ্ন আছে, সাধারণ মানুষের প্রশ্ন, নির্বাচন কবে? আজকে ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের আমাদের বিষয়টিও তাই, নির্বাচন কবে, প্রশ্নবোধক চিহ্ন সহ। আমাদের এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম, আপনাকে স্বাগত, এবং আছেন সিনিয়র সাংবাদিক, লেখক এবং কলামিস্ট মোস্তফা কামাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, মূল আলোচনা শুরু করব, তার আগে দেখে আসতে চাই বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো। দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছে হাসিনা সহ শেখ পরিবারের 7 সদস্য। হাসিনার আমল ছিল দস্যু পরিবারের শাসনামল, গার্ডিয়ানকে প্রধান উপদেষ্টা। ডিসেম্বরে নির্বাচন মাথায় রেখে এগুচ্ছে ইসি, বললেন সিএসি, প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা, অংশগ্রহণমূলক নির্বাচন চায় ব্রিটেন। বিচার ও সংস্কার প্রক্রিয়া না পেছাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান নাহিদ ইসলামের, নতুন সংবিধানের দাবিতে শিগগিরই মাঠে নামবে নাগরিক পার্টি। 13 মার্চের মধ্যে রাজনীতিবিদদের মত চায় ঐক্যমত্য কমিশন, মতামতের ভিত্তিতে তৈরি হবে জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ। এবং মাগুরায় শিশু ধর্ষণ মামলায় 4 আসামির রিমান্ডে, শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, সহিংসতার প্রতিবাদে মহিলা দল ও ছাত্র দলের বিক্ষোভ। দর্শক, শুনছিলেন শিরোনাম, আমাদের অতিথিরা আপনারাও শুনছিলেন শিরোনামগুলো। আব্দুস সালাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন কবে? মানে এটি হয়তোবা আপনারও প্রশ্ন হতে পারে, সাধারণ মানুষের প্রশ্ন হতে পারে, ভোটারদেরও প্রশ্ন হতে পারে, সাংবাদিকদেরও প্রশ্ন, নির্বাচন কবে? আপনাকে ধন্যবাদ। আমার সহ আলোচক, একজন বিজ্ঞ সাংবাদিক, ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সবাইকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে নির্বাচন কবে সেটা সবাই জানতে চায়, এবং যদি আমি বলি যে মূলত একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করার জন্যই কিন্তু এই সরকারকে আমরা ক্ষমতায় দিয়েছিলাম। 5ই আগস্টের পরিবর্তনের মূল বিষয়টাই তো ছিল যে ফ্যাসিস্ট সরকার 15 বছর কোনো নির্বাচন দেয়নি, জনগণের ভোটে কোনো নির্বাচিত সরকার ছিল না, এবং আমরা বারবার যেটা সেই সরকারের কাছেও বারবার যেটা আমরা দাবি জানিয়ে আসছিলাম যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা এবং নির্বাচনের আগে সে রিজাইন করা। কিন্তু এই কথাটা সে কখনোই শুনে নাই। যদি শুনতো তাহলে আজকের আওয়ামী লীগের জন্য আবার নতুন করে কান্নাকাটি করতে হতো না। আজকে অনেকে কান্নাকাটি করেন, কি হবে আওয়ামী লীগ, কি হবে আওয়ামী লীগ। আরে ভাই, আওয়ামী লীগ কী হবে? আওয়ামী লীগকে শেখ হাসিনা কবরে ফেলাই দিয়ে উনি পালাইছেন। এখন সেই কবর থেকে তোলার দায়িত্ব কার? এটা কে নিবে? এটা তো তাদেরকে চিন্তা, এটা তো অন্য কেউ দেয় নাই। আওয়ামী লীগকে তো কবর থেকে বিএনপি নিশ্চয়ই তুলবে না। আমার কথা হলো, শোন, আমরা তো বারবার বলছিলাম যে আপনি ওই রাস্তায় যায়েন না। আপনারও মনে থাকার কথা, সবারই মনে থাকার কথা, ওপেন পাবলিক মিটিং আমরা বলছি যে আপনি যে পথটা বেছে নিয়েছেন এটা খুব খারাপ, এবং কোনো অবস্থাতেই গণতন্ত্রটা শুধু যদি আপনি মনে করেন যে বিএনপির জন্য প্রয়োজন, আপনার জন্য প্রয়োজন না, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। সেই সময় তো সেই কথা শুনে নাই। যদি শুনতো, গণতন্ত্রটা যদি টিকে রাখতো, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা যদি সে বন্ধ না করতো, তাহলে তো আজকে তাকে পালাইতে হতো না। কাজে সেটার দায়িত্ব তার। আজকে আওয়ামী লীগের যারা সাপোর্টার আছে বা অন্য যারা, তারাই তো তার ফাঁসি চাওয়া উচিত। যে একবার আওয়ামী লীগের পতন হচ্ছে সেই 75-এ,
তাদের কারণে আবার সেই আওয়ামী লীগকে নতুন করে তুলে আবার সেটার পতন করে গেল শেখ হাসিনা। এমনকি তার বাবাকেও নতুন করে তুলে সেটাকে আবার নতুন করে কবরস্থ করে গেল সে। তো এইটার দায় তো জাতির না। তো জাতি এটাকে নিয়ে চিন্তা করার তো কোনো বিষয় না। জাতির এখন একটাই চিন্তা, সেটা হলো যে আমরা যে ভোটের অধিকারটা ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল, যে জনগণের অধিকারটা বিক্রি করে দিছিল, সেই বিকৃত যে আমানত, সেই আমানতটা জনগণ ফেরত পাবে। এই কারণে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে। তাই কাজে ওনাদের দায়িত্বই হবে যে এখন যে রোড ম্যাপের কথা তো আমরা বিগিনিং থেকে বলে আসছি। আজকে নতুন করে আবার এখন এই অন্য রোড ম্যাপের প্রশ্ন আসে কেন? আমরা তো বিগিনিং থেকে বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কবে কি করতে চান, কতটুকু সংস্কার করতে চান, নির্বাচন কবে করতে চান, সেটা তো আমরা বিগিনিং থেকে রোড ম্যাপটা চাই আসছি। কিন্তু বারবার তো তারা তো সেই ব্যাপারে কোনো কানই দেন নাই। আর সংস্কারের ব্যাপারে ফ্যাসিবাদ ক্ষমতায় থাকাকালীন সময়ই বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিছে, এবং যেটা আমরা মনে করি যে এই মুহূর্তে রাজনীতিতে সংস্কার বলি, আজকে প্রশাসনের সংস্কার বলি, প্রত্যেকটা বিভাগে সংস্কারের জন্য 31 দফা যথেষ্ট। কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে দুঃখের ব্যাপার যে সংস্কারের কথা তারা বলছে, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো দেয়া যে 31 দফা, সেই 31 দফাটা এখন পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব খুলেই দেখলো না। এবং সেই ব্যাপারে যে যারা দেশ চালাবে, যারা দেশ পরিচালনা করবে, যাদের জন্য আজকে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার দরকার, তাদের সাথে এই ব্যাপারে ওই 31 দফা নিয়ে কোনো আলোচনাই নাই। আপনাদের সাথে তো কয়েক দফা বৈঠক হলো ডক্টর ইউনূসের সাথে। না, এটা তো বৈঠক, আমি আসলাম, চা খাইলাম, কি করবেন, কি চান শুনলাম, ওইটা তো বৈঠক না। এটা যেটা বলছি যে মানে জাতীয়ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়ে তারা কিভাবে, আমরা বিগিনিং থেকে যেটা বলতেছি, ওনারা কি করতে চান সেই বিষয়টা বলা দরকার, আমরা কি চাই, এবং সেটাতে একটা ঐক্যমত্য দরকার। বারবার যেটা বলছি যে ঐক্যমত্য দরকার। শেখ হাসিনাও এই নির্বাচনের ব্যাপারে বলছে এভাবে নির্বাচন করেন না, কিন্তু সে গায়ের জোরে নির্বাচনের নামে প্রহসন করছে, তাই না? তা আজকেও সেই নির্বাচনের প্রশ্ন, নির্বাচন কিভাবে হবে, এটা তো বারবার প্রত্যেকটা রাজনৈতিক দল বলতেছে যে আজকে এই মুহূর্তে যে প্রাস দেশটাকে আজকে 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে তারা ক্ষমতায় আসার পরে, এবং এখন পর্যন্ত তারা ক্লিয়ার কাট একটা কোনো কিছু বলতে পারে নাই। আজকে এখন যদিও তারা এখন বলতেছে বিভিন্নভাবে যে ডিসেম্বরে, ইয়েস, আমরা তো মনে করি যদি ডিসেম্বর পর্যন্ত তারা সব কিছুর ধারাবাহিকতা ঠিক থাকতে পারে ভালো, আর নাহলে যদি আরও পরিস্থিতি ডেটোরেট করে দায়িত্ব তাদেরকে নিতে হবে। আচ্ছা, আমি একটা বিষয় মোস্তফা কামালের কাছে আসবো, তারপর আবারও এই নির্বাচন বিষয়ে আসবো। একটি বিষয় আজকে নির্বাচন কমিশন জানিয়েছে, সেটি হলো যে আগামী নির্বাচন, সেটি ডিসেম্বরেই হোক আর যখনই হোক, সেই নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ আছে প্রবাসী বাংলাদেশিদের। এটি প্রথমবারের মতো হচ্ছে, এবং এই জিনিসটি ব্রিটিশ হাই কমিশনার সারা কুক আজকে গিয়েছিলেন, সেখানে সেটি বলেছেন। এই প্রক্সি ভোটের বিষয়টা সাধারণ মানুষ কিন্তু কম বোঝে, আপনি আমাদেরকে বলবেন কিনা এই প্রক্সি ভোটের আমাদের লাভটা কি হবে, আর নাকি এটা শুধুই ডেমোক্রেসির একটা এক্সাম্পল হিসেবে এটাকে চালু করা হলো? ধন্যবাদ আপনাকে, সুন্দর বিষয়। এই নিয়ে কথাবার্তা ছিল অনেক দিন থেকে যে প্রবাসীদের ভোটের বিষয়। তো ডেমোক্রেসির একটা সৌন্দর্য, অবশ্যই বিশ্বের কোনো কোনো দেশে সেটা আছে। তো একসময় অনেক কথা থাকলেও রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছিল না, শুধু কথা হয়েছে মাঝে মধ্যেই, কিন্তু জবাব মিলছিল না যে কী হবে। তো প্রবাসীরা আমাদের কিন্তু অর্থনীতির জন্য যেমন অবিচ্ছেদ্য অংশ, গণতন্ত্রের জন্য অবিচ্ছেদ্য অংশ। এবারের যেই বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলি, সেখানে প্রবাসীদেরও কিন্তু বিরাট একটা ভূমিকা। অর্থাৎ শুধু অর্থনীতির প্রশ্নেই তারা আমাদের জন্য উপযুক্ত বা উপাদান তা নয়, আমাদের গণতন্ত্রের জন্য তারা কিন্তু একটা যে অবদান এবার রেখেছে, এটা ঐতিহাসিক ভূমিকা বলতে হবে। তো বিস্তারিত বিশ্লেষণে না গেলেও এতটুকু বলা যায়, বর্তমান নির্বাচন কমিশন ওটাতে রেসপন্স করেছে এবং একটা পথ দেখিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেটা হয়তো আরও পরের বিষয়। নির্বাচন কমিশন বিষয়ক যে সংস্কার কমিশন আছে, ওখানেও কয়েকটা প্রস্তাব আছে প্রবাসীদের ভোটের বিষয়ে। তো যেখানে যদি সুন্দর দেশের মানুষের ভোটে সুন্দর প্রক্রিয়া হয়, সুষ্ঠু হয়, অবাধ হয়, ওই ক্ষেত্রে প্রবাসীদের তো হতে অবশ্যই বাধ্য। সেখানে আমাদের গণতন্ত্রের মধ্যে একটা বিউটি যোগ হবে, আমরা বলতে পারবো, গর্ব করতে পারবো, সেদিক থেকে অবশ্যই পজিটিভ বিষয়টা। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এবং সেটি পরে আব্দুল সালাম বলবেন নিশ্চয়ই।
সেটি হলো যে একটি টাইম ফ্রেম আমরা দেখলাম যে এনসিপি যেদিন দল ঘোষণা করলো তার সপ্তাহখানেকের মধ্যেই নতুন দল নিবন্ধনের ঘোষণা আসলো জি। এবং আজকে সেই ঘোষণাটি দেওয়া প্রজ্ঞাপন হলো, জারি হয়েছে আজ। প্রজ্ঞাপন জারি হলো। এই যে এটার সাথে কোনো যোগসূত্র আছে কিনা, মানে কোনো যোগসূত্র আছে কিনা? যোগসূত্র থাকাটাই স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক যোগসূত্র থাকবে। এটা তো গোপন করার বিষয় নয়, লুকানোর বিষয় নয় যে নতুন যে দলটি এনসিপি, এই দলটির প্রতি যারা এখন ক্ষমতায় আছেন, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, তাদের একটু মায়া দয়া বেশি আছে, সেটা কিন্তু স্পষ্ট বিষয়। প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন, পিঠ চাপড়ে বলেছেন তারা মাস্টার মাইন্ড, পরবর্তীতে আরও কথা বলেছেন, সেটাতে রাজনৈতিক দলগুলোকে একটু দোষারোপ করা হয়েছে যে জুলাই আগস্টের বিপ্লবের যে চেতনা, সেটা যদি অক্ষুণ্ণ রাখতে হয় বা রক্তের ওই ঋণ শোধ করতে হয়, সেটা এই ছাত্ররা যতটুকু রাখবে আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো ততটুকু রাখবে না। সেটাতে আমাদের রাজনৈতিক দলগুলো কষ্ট পেয়েছেন, তাদের জায়গা থেকে তারা কষ্ট পেয়েছেন। আবার এটাও সত্য, এই ছাত্ররা যে স্পিরিট নিয়ে আন্দোলনটা করেছে, স্পিরিটে কিন্তু একই বিষয়, বিএনপি বা জামাত বা আরও যারা আছে একই, চেতনাগত বিষয়টা এক, কিন্তু ফ্রন্টলাইনে ছাত্ররা ছিলেন, এটাও সত্য। তো সেই ক্ষেত্রে কয়েকটা দিন মাঝে দিয়ে যে কার অবদান বেশি, এ নিয়ে একটা ডিবেট চলছিল। আবার এটাই স্বাভাবিক, যখন কোনো ভালো কিছু হয় এটার ক্রেডিট সবাই একটু একটু চায়, একটু একটু আশা করে, চাওয়াটা দোষের নয়। কিন্তু সালাম ভাই যেটা বলছিলেন, আমি যদি ভিন্নভাবেও এখানে বিশ্লেষণ করি যে অবদানের প্রশ্নে, তাহলে ফ্যাসিস্ট পতন বা শেখ হাসিনার পতনে অন্যতম অবদান কিন্তু শেখ হাসিনার নিজের। তিনি নিজের পতনে হেন ভূমিকা নাই যেটা না রেখেছেন। নিষ্ঠুর, নির্দয়ভাবে, হাস্যকরভাবে, রসিকতার আইটেমে, ট্রল আইটেমে হয়ে গেছেন তিনি নিজেকে তিনি ওই জায়গায় নিয়ে গেছেন। এটা সত্য, বিএনপির দিক থেকে বারবার সতর্ক করা হয়েছে যে পরিণাম ভালো হবে না। একটা কথা বলা হয়েছিল, সম্ভবত বিএনপি মহাসচিব বলেছিলেন কথাটা, যে পালাবার পথ পাবে না। তো তখন একবার সমালোচনা, না, সে বেশ কয়েকবার বলেছেন। এবং একই জিনিস বেগম খালেদা জিয়াও 14-15 সালের, আমি নিজে কভার করেছি, তখন বলেছেন যে শেখ হাসিনা নিজেই পালিয়ে যাবেন। হ্যাঁ, তো তখন সেটা নিয়ে একটু সমালোচনাও হয়েছিল, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে, যে এরকম একটা কথা বলা ঠিক হয়নি। সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের কথা। তো উনি ওনার মতো বলেছেন। আবার ওবায়দুল কাদের সাহেব এটার জবাবে যা বলেছেন সেটা কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, আবৃত্তি করে কিভাবে বলেছেন, কিভাবে খিঁচুনি দিয়েছেন। মির্জা ফখরুলের বাসায় যেতে চেয়েছিলেন, বাসায়ও যেতে চেয়েছিলেন, প্রয়োজনে ঠাকুরগাঁয়ের বাড়িতেও চলে যেতে চেয়েছিলেন। অর্থাৎ মস্করা তামাশা যাকে বলে আর কি। নিজের পতন যখন চলে এসেছে সন্নিকটে, তখনও পুরান ঢাকার ভাষায় বলে খেমটি ছাড়া, অর্থাৎ খেমটি, জোর জবরদস্তি, আঁকড়ে ধরে রাখা। একদিকে ক্ষমতা আঁকড়ে ধরে রাখছেন, আবার বলছেন যে পালাবেন না। এখানে ট্রেজেডি হচ্ছে, আওয়ামী লীগের যারা পুরনো নেতা আছেন বা যারা ওবায়দুল কাদেরকে খুব চেনেন, শেখ হাসিনাকে খুব চেনেন, ওবায়দুল কাদের যতবার বলেছেন পালাবেন না, ওই নেতারা ততবার প্রস্তুতি নিয়েছেন যে কত দ্রুত যেন পালানো লাগতে পারে। দেখা গেছে যে আমরা শেখ হাসিনার ফুটেজটা দেখেছি, তিনি কিভাবে পালিয়েছেন এক কাপড়ে। বলা হয় যে তিনি দৌড়ে ফার্স্ট হয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যালি দৌড়ে আরও অনেকে ফার্স্ট হয়েছে। অন্তত 17-18 জন মন্ত্রী আগে ভাগেই পালিয়েছেন, সেই সূত্রে তারা ফার্স্ট হয়েছেন। এমপিদের 40-এর উপরে। আমরা সেই ছবিগুলো থাকলে হয়তো আরো ভালো হতো। আব্দুল সালামের কাছে আসতে চাই, যে কথাটি বললাম যে এই যে নির্বাচন, নতুন দল নিবন্ধনের যে প্রজ্ঞাপনটি গেজেটা করা এবং নতুন দলের আত্মপ্রকাশ, এই দুটোর সাথে যোগসূত্র আপনি দেখেন কিনা? আপনার মনে কোনো ধরনের সন্দেহ বা বাধে কিনা যে তাদেরকে আলাদাভাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এই সরকারকেও বলবো যে ইমিডিয়েট যে ইতিহাস রচিত হয়েছে সেখান থেকে যাতে তারা চোখ না ফিরায় নেয়। শেখ হাসিনার বিরুদ্ধে তো একটাই ছিল যে তার অধীনে নির্বাচন আমরা চাই না, কারণ সে ক্ষমতায় থেকে নির্বাচন মানে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রহসনে নির্বাচন করতে চায়। দেখা যায় এই সরকারকে আনাই হয়েছে ওই কারণে যে একটা নিরপেক্ষ সরকার থাকবে, নিরপেক্ষ নির্বাচন দিবে। তো এই সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে তো তখন আবার অন্য প্রশ্ন আসবে। কাজে ডক্টর ইউনূস সাহেব কোনোভাবে আমরা এখনও বিশ্বাস করতে চাই না যে ওনার আচরণে, ওনার কাজকর্মের মধ্য দিয়ে অন্তত তিনি প্রশ্নবোধকের মধ্যে পড়বেন, সেটা আমরা চাই না। আমরা এখনও চাই না। আমরা চাই
যে নিরপেক্ষতা বজায় রেখে দল তো হতেই পারে, দলের ব্যাপারে তো আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5-6 তারিখই বলে দিছে যে নতুন দল যে কেউ করতে পারে, তাতে তো কোনো আপত্তি নাই। এবং আমরা তো চাই নতুন দল আসুক, একটা কেন আরও যে কয়টা আসুক, নির্বাচন করুক, তারপর জনগণ যদি যাদেরকে ম্যান্ডেট দিবে, তাই না? যদি বিএনপিকে কিন্তু নির্বাচন ঠেকাইতে হবে যে পর্যন্ত দল প্রতিষ্ঠিত না হবে, নির্বাচন ঠেকাইতে হবে যে পর্যন্ত বিএনপিকে মাইনাস করা না যাবে, তাহলে তো সে একই প্রক্রিয়া হবে, সে হাসিনা যে প্রক্রিয়া নিছে। কাজে ওই প্রক্রিয়াতে যাইতে চাইলে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেন, ওটা যাওয়া উচিত না। আর আরেকটা যেটা প্রথম যে প্রশ্নটা আপনি ওনাকে বলছিলেন যে প্রবাসীদের ভোটের দেখা, প্রক্সি ভোট, প্রবাসীদের ভোটের ব্যাপারে কিন্তু দেখেন আমাদের নেতা বা তারেক রহমান সাহেব অনেক আগেই যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল তখনই কিন্তু 2টা উল্লেখযোগ্য ঘোষণা তিনি সেই সময় দিয়ে দিয়েছেন। একটা হলো যে এবার প্রবাসীদেরকে আমরা ভোটের অধিকার দিতে চাই, এটা একটা। আরেকটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ আমাদের মেধাবী লোকজন, বিভিন্ন পেশাজীবী লোকজন, সেটা বিদেশে বা স্বদেশে যারাই আছে, তাদেরকে নিয়ে যাতে আমরা আপার হাউস একটা করতে পারি এবং তাদেরকেও যাতে দেশ পরিচালনা, দেশ গঠনে তাদের একটা অংশগ্রহণ থাকে। এই যে 2টা সংস্কার কমিশনে এটা অলরেডি কথা হয়েছে। এটা সংস্কার কমিশন তো এখন বলছে, এটা তো অলরেডি আমরা বহু আগেই বলছি, তারেক রহমান সাহেব আগেই বলে দিছে। তো এর জন্যই আমরা এই জিনিসটা আমরা বলছি, এটা আমরা চাই। আর আরেকটা যেটা বললেন যে আজকের নতুন দল বা পাশাপাশি যে প্রশ্নটা আসছে, দেখেন মুক্তিযুদ্ধের দাবিদার হয়ে আওয়ামী লীগ একবার স্বাধীনতার পরে পচে গেছে। স্বাধীনতার পরে যে তারাই একমাত্র এই রাষ্ট্র মালিক, অর্থাৎ তারাই যুদ্ধ করছে, তারাই সব, এই দেশে অন্য কারো বলার কোনো রাইট নাই, একবার 72 থেকে 75 করে এটা কিন্তু পচে গেছে। আবার পরবর্তী পর্যায়ে আইসা সেই মুক্তিযুদ্ধকে নিয়ে তারা ব্যবসা করছে, মুক্তিযোদ্ধাকে নিয়ে তারা ব্যবসা করছে। মেজর জলিল একটা সেক্টর কমান্ডার হওয়ার পরেও তাকে কিন্তু যে রাষ্ট্রীয় যে পদক দেওয়ার কথা সেটা কিন্তু দেয় নাই, তাই না? তো এইরকম আরও অনেক কিছু আছে। জিয়াউর রহমানকে একটা স্বাধীনতার ঘোষক, তারে পর্যন্ত রাজাকার বলতো, তাদের দ্বিধা হয় নাই। এই জন্যই বলবো যে সব কিছু ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার, কোনোটাই না। এরপর পরিষ্কার যে আমরা 17 বছর ধরে লড়াই করছি এবং আমাদের বক্তব্যটা কী ছিল পরিষ্কার, যে আমাদের এই লড়াইটা শুধুমাত্র বিএনপির লড়াই না, বা বেগম খালেদা জিয়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লড়াই না। এই লড়াইটা আমাদের দেশকে রক্ষা করার, গণতন্ত্রকে রক্ষা করার, স্বাধীনতাকে রক্ষা করার লড়াই। এবং এই লড়াইয়ে আপনারা সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী সবার অংশগ্রহণের মধ্যে দিয়েই একসময় অভ্যুত্থান হবে, সেই অভ্যুত্থানে শেখ হাসিনা পালায়ে যাবে, এই কথাটা কিন্তু পরিষ্কার। এবং সেই অভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ করার জন্য আমরা সবসময় বলছি। বিভিন্ন সময় বিএনপি পারে না, বিএনপি করতে, আমরা বলছি বিএনপি লড়াই না তো, এটা সবার লড়াই। তো সবার লড়াই, সবাই অংশগ্রহণ করছে বলেই ওই গুটি কয়েকজনের জন্য কিন্তু এটা হয়ে যায় নাই। সবাই আজকে কৃষক বলেন, শ্রমিক বলেন, সাধারণ আজকে যারা মারা গেছে, আর বিএনপির তো মনে করেন এখন পর্যন্ত ইলিয়াস আলী, চৌধুরী আলমকে আমরা খুঁজেই পাই নাই, সালাউদ্দিনকে আমরা যদিও খুঁজে পাইছি, অনেককেই খুঁজে পাই নাই, আমরা অনেকে শহীদ হয়ে গেছে। তাহলে কিসের জন্য আমরা এই লড়াইটা কিসের জন্য করছিলাম? এটা তো গণতন্ত্রের জন্যই। তো কাজে আজকে যদি 5ই আগস্টের স্বাভাবিক সেই সময়, তাই তো আরও আগে বলতে পারে সেনাবাহিনী, 5ই আগস্টে যদি শেখ হাসিনার হুকুম যদি সেনাবাহিনী পালন করতো, তাহলে তো দেখা যেত আরও কয়েক হাজার মারা যেত, শেখ হাসিনাই ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতো। যেমনি শাপলা চত্বরের ঘটনা ঘটছে, মারছে না অনেক, মাইরা ক্ষমতায়, দিব্যি ক্ষমতায় ছিল, সেদিনও তো সে চাইছিল। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীকে তো আমরা ধন্যবাদ দিই যে সেদিন অবশ্যই তারা জনতার পক্ষে দাঁড়াইছে, তারা ফ্যাসিস্টের পক্ষে যায় নাই। এই কারণে স্বাধীনতার পক্ষে সেই শক্তিটা এখনও দাঁড়িয়ে আছে ভালোভাবে, যাকে আমরা সম্মান করি। তো কাজে এখানে কার দাবি বলবেন আপনি, কাকে আপনি মালিকানা দিবেন? মালিকানা নেওয়া দরকার নাই, মালিকানা রাষ্ট্রের, জনগণের কাছে মালিকানা ছেড়ে দেন। এজন্য জনগণের ভোটটা ফিরিয়ে দেন, জনগণ ঠিক করুক যে কীভাবে দেশ পরিচালনা করবে। কাজে ওইটা নিয়ে যদি আমি এখন মালিকানা দাবি করতে যাই, যদি আমি শেয়ার চাই, তাহলে তো আজকে বলবো যারা এখন ওই যে ইসের মধ্যে কাতরাইতেছে, গতকালকেও তারা তাদের চিকিৎসা হচ্ছে না বলে তারা সেখানে হসপিটালে ভাঙচুর করতে বাধ্য হয়েছে। কেন? তাহলে তাদেরকে বিক্রি করে আপনি উপদেষ্টা হবেন? ওদের সবাই উপদেষ্টা বানান যদি সেটাই হয়। কারণ যারা শহীদ হয়ে গেছে তাদের তো বানানো যাবে না। তাহলে যারা পঙ্গু হয়েছে, যারা এখন পর্যন্ত অঙ্গহানি হয়েছে, তাহলে ওদেরকে বানায় দেন উপদেষ্টা, ওদেরকে দিয়ে দেন ক্ষমতা।
তাহলে ওদেরকে বিক্রি করে আপনি ক্ষমতা নেবেন কিভাবে? যদি সেই দিন আমরা তো আরও বলতে পারি, মনে করেন 5ই আগস্টে যদি শেখ হাসিনা না পালাইতো, যদি এই অভ্যুত্থান না হইতো, তাহলে মনে করেন কার কি হইতো? আমরা যারা বিএনপি করি, আজকে প্রত্যেকটা যত জায়গায় হত্যাগুলো হয়েছে, মনে করেন আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর আদাবর, সেখানে যে কয়টা হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যা মামলা আমি আসামি। আমি তো হত্যা করি নাই, কিন্তু আসামি তো আমি। ঠিক তেমনি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীতে 5ই আগস্টের যদি আজকের এই হাসিনারে না তাড়াইতে পারতাম, আমরা ক্ষতিগ্রস্ত কে হইতো? আমরা হইতাম। 16-17 বছর 20 বছর ধরে আমরা হয়ে আসছি। আজকে তারেক রহমানকে ফাঁসি কাস্টে ঝোলানোর জন্য চেষ্টা করছে, বেগম খালেদা জিয়ারে মেরে ফেলার জন্য চেষ্টা করছে, তাই না? আমাদের প্রত্যেকটা হাজার হাজার নেতা কর্মী আজকে ঘর বাড়ি হারা। আজকে আপনি এটা দেখবেন না, আজকে সব কিছু এর জন্য বলে আমরা এই মালিকানা চাই না। আমরা তারপরও বলতেছি, তারেক রহমান সাহেব দেখেন ওই দিন যেটা বলছিল, এর আগে মানে ওবায়দুল কাদের পরিষ্কার বলছিল যে এই ধরনের পরিবর্তন হলে এক রাত্রে 5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু এইটা প্রমাণ করে দিছে যে তারেক রহমান এক নির্দেশে সারা দেশ ঠান্ডা করে দিছে, কোথাও কোনো কিছু হয় নাই। কারণ বিএনপি জনগণের জন্য রাজনীতি। আমরা আবার আলোচনায় ফিরবো, আমরা ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের আজকের বিষয় নির্বাচন কবে, সেই বিষয়ে আপনাদের কোনো কিছু জানতে চাওয়া থাকলে সেটি কমেন্টে জানাতে পারেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের আজকের বিষয় নির্বাচন কবে, এই প্রশ্ন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটি জানাতে পারেন। বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার, সেখানে কমেন্টে জানাতে পারেন। যে কথাটি আব্দুল সালাম বলছিলেন যে গণ অভ্যুত্থানের, আমরা নির্বাচন কবে এই প্রশ্ন থেকে গণ অভ্যুত্থানের মালিকানা, অর্থাৎ গণ অভ্যুত্থান কে করেছে, কাদের বেশি অধিকার, সেই জায়গায় যাচ্ছিলাম। মোস্তফা কামাল, আপনার কাছে প্রশ্ন, মুক্তিযুদ্ধের যেমন একক অধিকার আওয়ামী লীগ নেয়, এবং আমরা দেখেছি গেল 15 বছরে যে কোনো বিষয়ে পক্ষ বিপক্ষ ট্যাগিং করা হতো, যে তাদের কথার বাইরে গেলেই তিনি মুক্তিযুদ্ধের চেতনার বাইরে। আমরা এটাও দেখেছি যে 53 বছরের বাংলাদেশে 51 বছরের মুক্তিযোদ্ধাও কেউ আমরা পেয়েছি। তো এই জায়গাটাকে আপনি একটু কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ব্যাখ্যাটা অত্যন্ত পরিষ্কার। আওয়ামী লীগ রীতিমতো মুক্তিযুদ্ধ নিয়ে একটা ব্যবসা করেছে, রাজনৈতিক ব্যবসাও করেছে, অর্থনৈতিক ব্যবসাও করেছে। অর্থনৈতিক ব্যবসা যেমন পদক পর্যন্ত জালিয়াতি করেছে, পদকের স্বর্ণ পর্যন্ত বিক্রি করে ফেলেছে। সিনিয়র সচিবরা সেই জালিয়াতিতে ছিল, ওই দুষ্কর্মগুলো করেছেন। ওই ক্ষেত্রে এটা অর্থনৈতিকভাবেও তারা ব্যবসা করেছেন। আবার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করেছে, ব্যবসা করেছে বলে মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু অস্বীকার করা যাবে না। একইভাবে সালাম ভাইও যেটা বলেছেন, কিছু সংখ্যক ছাত্র অথবা কিছু সংখ্যক লোক আন্দোলনের যে হক আদায় করতে চাচ্ছে বা দাবি করতে চাচ্ছে, এই জন্য সমালোচনা হতে পারে, কিন্তু এই জন্য কিন্তু আবার 5 আগস্টের চেতনা অস্বীকার করা যাবে না। চেতনার একটা বিষয় আছে। তো 5 আগস্ট ছাত্রদের যে অবদান, ওইটাও স্বীকার করতে হবে। ওখানে যদি তাচ্ছিল্যের ভাষা আসে, সেটা কিন্তু আবার বাজে বার্তা দেবে। কারণ এই ছাত্রদেরকে তাচ্ছিল্য করতে গিয়ে, তাচ্ছিল্য করলে কি হয়, আওয়ামী লীগ কিন্তু এটার পরিণতি ভোগ করে দেখিয়ে দিয়ে গেছে। এখন যারা ক্ষমতায় আছেন তাদের দল নাই সত্য, তারা ক্ষমতায় থাকবেন না, চলে যাবেন, এটাও সত্য। তাদের জন্য কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় আছে। আর বিশেষ করে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নতুন দল, তাদের জন্য কিন্তু শিক্ষণীয় বিষয় আরও বেশি। কারণ তারা আন্দোলনে সফল হয়ে গেছে রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া। এটা কিন্তু খুব উল্লেখ করবার মতো বিষয়। রাজনৈতিক অভিজ্ঞতা তারা সবে অর্জন শুরু করেছে মাত্র। তো এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে তারা পদে পদে কিন্তু ধাক্কা খাচ্ছে। প্রথমে তাদের একটা দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, পারেনি কিন্তু তারা। ওটা রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, অনভিজ্ঞতার কারণে। চেয়েছিল আওয়ামী লীগের সহচর শক্তিশালী সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে, তারা পারেনি। মাঝপথে আবার চেয়েছিল যে রাষ্ট্রপতিকে অপসারণ করা, রাষ্ট্রপতি মানে ফ্যাসিস্টের নিয়োগকৃত রাষ্ট্রপতি, পারেনি। আবার রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে বিপ্লবের পাক্কা 5 মাস পর তাদের মনে হয়েছে যে একটা প্রোক্লামেশন দরকার, সেকেন্ড রিপাবলিক। ওটা আরও পরে,
যে একটা ঘোষণা দরকার, সেটা তাদের মনে হয়েছে 5 মাস পর। কিন্তু বিপ্লব অথবা অভ্যুত্থান, যেটা পুঁথিগত বিদ্যায় আমরা টুকটুক যতটুকু জানি, সেটা তাত্ত্বিক প্রায়োগিকও ভিন্ন হওয়ার কথা নয়। যে বিপ্লব অথবা অভ্যুত্থানে যদি কোনো ভুল হয়, ছাত্ররা যাবে বলেছে একটু ভুল হয়ে গেছে বা মনে ছিল না, এই ধরনের অভ্যুত্থানে বা বিপ্লবে ভুলের কোনো সুযোগ নাই, আর ভুলের পরিণাম হচ্ছে মৃত্যু। কঠিন কথা কিন্তু। আর আমার সহালোচক যিনি আছেন তিনি এই বিষয়ে নিজের অভিজ্ঞতা আরও ভরপুর। রাজপথের আন্দোলনে সাহসী মানুষ এবং তারাও 71-এর পরেও বিপ্লবের সাথে ছিলেন ছিলেন এবং চেতনাগতভাবে সম্ভবত সালাম ভাই এখনো আছেন। হ্যাঁ, এই পর্যন্ত বৈজ্ঞানিক তিনি- সমাজতন্ত্র এরকমের বিপ্লবের সাথে তারাও দেখেছেন ছিলেন। যে সেই এতে বিপ্লবে করে আমরা প্রকাশ্য রাজনীতি- অনেক বুদ্ধিদীপ্ত ছাত্রদেরকে হারিয়েছি জি, ওই সময়। প্রকাশ্য রাজনীতি, রাজপথের রাজনীতি বলেন, আবার আন্ডারগ্রাউন্ড রাজনীতি বলেন, কোনো না কোনোভাবে চালাকিতে হোক কৌশলে হোক নিজেকে রক্ষা করা কঠিন সংগ্রাম কিন্তু তারা করেছেন সালাম ভাইরা। তো বাস্তবতা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক যে প্রথাগত অবস্থা, ওখানে একটা বিত্তশালী দল বলতে একটা কথা আছে, যেটা একচাটি এক সময় করতো মুসলিম লীগ, নিষিদ্ধ করতে হয়নি, হারিয়ে গেছে। এর পরবর্তীতে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নিজের পতন নিজেই কিন্তু নিশ্চিত করে দিয়ে গেছে। এখন আওয়ামী লীগকে কেউ রক্ষা করবে কিনা বা কে করবে বা কিভাবে আওয়ামী লীগ আসবে, এটা একেবারে আওয়ামী লীগের নিজস্ব বিষয়। মাঝপথে কেউ কেউ নিয়ে একটা প্রশ্ন তোলার চেষ্টা করছেন, বিশেষ করে যখন বলা হয় অবাধ নির্বাচন, যে তাহলে আওয়ামী লীগের জন্য বাধা থাকবে কিনা, এই প্রশ্ন কিন্তু টেনে আনা হচ্ছে। খেয়াল করবেন গত 2-3 দিন ধরে। আজকে যেটা বলেছেন ব্রিটিশ হাই কমিশনার, যে অংশগ্রহণমূলক নির্বাচন, পার্টিসিপেটরি ইলেকশন, এটা নিয়ে কিন্তু বিকাল থেকে আলোচনা শুরু হয়ে গেছে যে ওখানে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কিনা। এই বিষয়গুলো কিন্তু ফয়সালা হয়নি, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, তাদের কিন্তু নির্বাচন কমিশনে নিবন্ধন আছে, অর্থাৎ তাদের রুট পারমিট আছে, কিন্তু রুটে তারা নেই, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই ক্ষেত্রে আপনি যদি গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্ন আনেন, এগুলো কিন্তু আপেক্ষিক বিষয়। আগেও কথাবার্তা হয়েছে যে কার কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক মানে কার অংশগ্রহণ, এই কথাগুলো কিন্তু থেকে যায়, হিডেনে থেকে যায়, কথা চলে আসে সামনে। তো আওয়ামী লীগের বিষয়ে এখন পর্যন্ত ফয়সালা হয়নি। আর নতুন দল যারা, তারা কি তাদের জন্য অবাধ করতে চায় নাকি সবার জন্য অবাধ করতে চায়, সেটাও কিন্তু প্রশ্ন দেখা আপনার দিয়েছে। নতুন দলের বিষয়টা আমরা পরের পার্টে আসবো। আমি আব্দুল সালামের কাছে এই বিষয়টি জানতে চাই, যেটি মোস্তফা কামাল বললেন যে আওয়ামী লীগের রুট পারমিট আছে, অর্থাৎ নিবন্ধন আছে, কিন্তু অবস্থা দৃষ্টে যেটি হয়েছে যে আওয়ামী লীগের আন্ডারে যে বাসগুলো ছিল প্রত্যেকটা বাসই হয়তোবা রোড অ্যাক্সিডেন্টে তারা ফৌজদারি অপরাধী হয়ে গিয়েছে। এই জায়গার জটিলতাটা আপনারা বলবেন। এবং আপনি যে কথাটি আসলো কথায় কথায় যে আপনারা এরকম একটা বিপ্লবের মধ্যে ছিলেন এক সময়, এবং সেই বিপ্লবে বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিদীপ্ত তরুণরাই ছিল, আপনারা ছিলেন ও তারাও ছিল, মুক্তিযোদ্ধারাই ছিলেন, যেটি শেষ পর্যন্ত 75-এর পটভূমি তৈরি হয়। দুইটা মিলেই জানতে চাই। প্রথমে জানতে চাই যে এই আওয়ামী লীগের পরিস্থিতি কি আসলে, ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশনের মধ্যে আওয়ামী লীগকে কোন অবস্থানে আপনারা মনে করেন? আমি তো প্রথমেই যেটা বলে গেছি যে আওয়ামী লীগরে কবরে ঠেলে দিছে হাসিনা। এখন ওইটা তো কবর থেকে তোলার দায়িত্ব তো রাষ্ট্রের না বা আমার না। গণতন্ত্রের স্বার্থে না, আমরা স্বার্থ মানে কি, ও তো গণতন্ত্রই চায় না। আওয়ামী লীগ কি গণতন্ত্রে বিশ্বাস করে? আওয়ামী লীগ তো 72 থেকে 75 গণতন্ত্র ধ্বংস করছিল, আবার তা থেকে আবার মাপটাপ চায় কোনো রকম ফিরে আসছিল, বিভিন্ন রকম চুরি চাপড়ামি করে আবার যেভাবে ক্ষমতা দখল করছিল। ক্ষমতা দখল করার পরও তো আমরা বলছিলাম যে আপনার গণতন্ত্রটা ফিরে আসেন, কিন্তু সে তো আসে নাই, যে কথাটা আমি বলছি আগেই। তো কাজেই আওয়ামী লীগরে তো মনে করেন 75-এ দ্বিতীয় লাইফ দিছিল জিয়া রহমান। আওয়ামী লীগ শেখ মুজিবুরকে নিষিদ্ধ করে দিছিল, সেই আওয়ামী লীগকে তো আবার এবার নিজে শেখ হাসিনা সেটাকে ডুবাই দিয়ে গেছে। এর দায়িত্ব এটা অন্যের কাঁধে দেন কেন? আওয়ামী লীগের লাশ শেখ হাসিনার কাঁধে, ওটা শেখ হাসিনা তো ওইটা ডুবাই থয়ে গেছে। এটা আমাদের বয়ে বেড়াতে হবে কেন? এর দায়িত্বটা কি জাতির? এই জাতিকে তো তারা কি উপহার দেয় নাই? এই জাতিকে তারা এমন কিছু উপহার দিছে যে এই আওয়ামী লীগকে আর ফিরে আসার জন্য তার কেউ চিন্তা করবে, এটা তো ভাবার কোনো কারণ নাই। কি কারণে? তারা তো এই দেশের প্রধানমন্ত্রী হইতে চায় না, তারা তো মুখ্যমন্ত্রী হয়ে ভালো থাকতে চায়। সেই জায়গায় আপনারা দেখছেন এর আগে বাংলাদেশ দেখছেন না, তারা যে বাংলাদেশ কি বাংলাদেশের কথায় চলছে নাকি? বাংলাদেশে তাদের আওয়ামী লীগের সরকারের পররাষ্ট্রমন্ত্রী
পার্শ্ববর্তী রাষ্ট্রে যায় দোয়া নিতে গেছে যে আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতায় আসে, যেভাবে হোক আপনি ব্যবস্থাটা করে দেন। এগুলো কি আপনারা কি মিডিয়াতে এগুলো কি আসে নাই? আপনারা কি দেখার নাই? এটা কি নতুন? বাংলাদেশটাকে আবার মানে ওই আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দেওয়ার জন্য আবার আওয়ামী লীগকে আমরা আবার ফিরে আনবো? এটা তো পরিষ্কার কথা যে আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ তো একটা আধিপত্যবাদী শক্তির পক্ষে। এই দেশে কি হয়েছে আজকে দেখেন, যে কোনো সমস্যা বলেন, আজকে সীমান্ত সমস্যা বলেন, আজকে পানির সমস্যা বলেন, আজকে বাণিজ্য সমস্যা বলেন, আপনারা বলেন, আপনারা যে আজকে যে মিডিয়াতে আছেন, আপনারা বলেন যে আপনার একটা মিডিয়া কি সীমান্তের উপর দেখা যায়? আর তাদের তো সব মিডিয়া এখানে চলে কেন? এই যে অর্থাৎ টোটাল আপনি পররাষ্ট্রনীতি বলেন, আজকে ব্যবসায়ী নীতি বলেন, আমার শিক্ষা কি হয়েছে, আমার বইপত্র ছাপায় আনে ওই পার থেকে, আমার বইয়ের মানে টোটাল ইতিহাস চেঞ্জ করে ফেলছে। এই আওয়ামী লীগকে আবার কি এই দেশের আবার পরীক্ষা করতে হবে যে তারা কি চায়? পরীক্ষায় উত্তীর্ণ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিছে, কাজে এই দায়িত্ব তো আমাদের না। আমরা একটা বিষয় আমরা এর পরের পার্টে আর আমরা ছোট একটা বিরতি নিব। যেটি মোস্তফা কামাল বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি ছাত্ররা চেয়েছিল, কিন্তু সেই জায়গায় তারা পারেনি রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে, এবং অনেক মুখ কাটা লোক যারা তারা বলেন যে এখানে বিএনপির অসহযোগিতা ছিল, সেই কারণে পারেনি। আমি এই প্রশ্নের জবাবটি নিব। দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আবার ছোট্ট আরেকটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আমরা আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আব্দুল সালাম, আমরা যাবার আগে, বিরতিতে যাবার আগে প্রশ্ন রেখেছিলাম, যেটি মোস্তফা কামাল প্রশ্ন করেছিলেন যে ছাত্ররা বেশ কয়েকটি সিদ্ধান্ত রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে সফল হতে পারেনি, বিপ্লবে তারা সফল হয়েছে, এত বড় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। তার মধ্যে একটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, এবং এটি একটি তারা কিন্তু একটা রিটও করেছিল। সেই রিট তারা 24 ঘন্টাও যায়নি, 12 থেকে 18 ঘন্টার মধ্যে সেটি তুলে নেয়। এবং অনেকে বলেন যে সবচেয়ে বড় দল বিএনপিও চায় আওয়ামী লীগ রাজনীতিতে না আসুক, কারণ সেটার কনসিকুয়েন্স আওয়ামী লীগ তৈরি করছে, কিন্তু রাজনৈতিক জায়গার থেকে বিএনপির সহযোগিতা ছিল না। জি, এটা একটা বিএনপিকে দোষারোপ করার কোনো মানে হয় না। বিএনপি গণতন্ত্রের জন্য রাজনীতি করে, এবং গণতন্ত্র এর আগেও বিএনপি ফিরে আনছে, এবং দীর্ঘ 17 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্যই লড়াই করতেছি, তাই না? আমরা কোনো অটোক্রেসিতে বিশ্বাস করি না। এখন যদি বিএনপিকে বলে যে ভাই, আমি যে কথাটা বারবার আপনাকে বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এখন পর্যন্ত কি তার ক্রিয়াকর্মের জন্য ক্ষমা চাইছে? সে যে অপরাধ, সে যে গণহত্যা করছে, এটার জন্য কি সে এখন পর্যন্ত ক্ষমা চাইছে? যে শাপলা চত্বরে যে আমাদের ওলামা একরামদেরকে ক্ষতি করছে, গত 17 বছর যে শত শত গুম করছে, এবং তার যে নির্দেশ সেগুলো আছে, এখন পর্যন্ত সে ক্ষমা চাইছে? আপনি কি সাইদা তারে আপনি করবেন? আপনার এত তো ঠেকা পড়ে নাই আমাদের। আপনাদের কারো ঠেকা পড়তে পারে। আমি অন্তত একটা এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এখনও যুদ্ধ করতেছি, কিন্তু আমি মনে করি না যে তারে পায়ে ধরে আইনে এমন কোনো একটা যে দেশটারে আবার মানে ওই পরাধীনতার ইসে ঠেলে দেওয়ার জন্য আবার তারে আমার পায়ে ধরে আনতে হবে। ওরা যদি কেউ মনে করতে পারে তাহলে অন্য জায়গায় রাজনীতি করুক, সে বাংলাদেশে রাজনীতি করার কোনো বিষয় নাই। আর বিএনপির কথা পরিষ্কার, এটা হলো যে সরকার কি করবে না করবে। আমরা বারবার বলছি যে এই যে আপনাদের ছাত্রদেরকেও আমরা কোনো খাটো করে দেখি না, আমরা কাউকেই দেখি না। আমরা বারবার যেটা বলছি, দেখেন পরিষ্কার, সেই সময় কিন্তু যখন আপনি যে ঘোষণার কথা বলেন, দেখেন এই রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদ বিদায় হওয়ার আগেই কিন্তু অনেকে বলছে যে সে ফ্যাসিবাদ বিদায় হলে ক্ষমতাটা কি হবে, তখন কিন্তু বিএনপি বলছে, এটা অনেকে রাগ করছে, যে বিএনপি বলছে যে আমরা এই যারা আন্দোলন করতেছি, আন্দোলনকারীরা আমরা একসাথে আন্দোলন করতেছি, নির্বাচন করব, একসাথে আবার পরবর্তী পর্যায়ে সরকার গঠন হবে। অনেকে বলছে আগে কেন না, অনেকে বলছে আগে কেন জাতীয় সরকার না, অর্থাৎ 5ই আগস্টের পরিবর্তনের পরেও তো অনেকে চাইছিল যে জাতীয় সরকার গঠিত হোক,
কিন্তু বিএনপি বলছে না, আগে জনগণের ভোটের অধিকার আমি ফিরে দিই, জনগণ ঠিক করবে। কিন্তু বিএনপি যদি জিতেও তারপরও রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে এটাকে ঠিক করার জন্য আমরা জাতীয় সরকার করব। অর্থাৎ সকল আন্দোলনকারী শক্তিকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো। তো বিএনপি তো উদারতার পরিচয় দিচ্ছে, বিএনপি তো এখানে অন্য কোনো কিছু করে নাই। আর আওয়ামী লীগকে ফিরে আনবে কি আনবে না এই প্রশ্নটা কেন আনে, এই প্রশ্নটা কারা করে, তাদের উদ্দেশ্যটা কি? তারা কি চায় যে বাংলাদেশটাকে আবার আগের পর্যায়ে ফিরে নিতে? তারা এখনো শেখ হাসিনা মাতম করতে থাকে এখনো? তাহলে কি এই যে তাহলে আমার সেই 17টা বছর ফিরিয়ে দেন, আমাদের যে সমস্ত যুবকরা হারায় গেছে সেগুলো ফিরিয়ে দেন, যারা শহীদ হয়েছে তাদেরকে ফিরিয়ে দেন, আমার এই যে অর্থনীতির যে ধ্বংস হয়েছে সেটা ফিরিয়ে দেন, তাই না? আজকে যেটা বললাম যে আমার যে ফেলানি যে মাইরা যে সেটা কাঠের তালা ঝুলায় রাখছে সেটাকে ফিরিয়ে দেন। এখন পর্যন্ত আমার দেশের বাণিজ্য আমি করতে পারি না, টোটাল বাণিজ্য সেইখান থেকে করে যায়, এখান থেকে টাকা নিয়ে যায়, আর আমার জিনিসপত্র আমি অন্য ওইখানে বিক্রি করতে পারি না কোথাও, এবং সেটার জন্য আমি বলতেও পারবো না। বন্যার সময় আমার ভাসায় দিবে পানি দিয়া, শুকনার সময় আমার শুকায় রাখবে, এইটাও আমি সাহসিকতার সাথে বলতে পারবো না। ওইটার জন্য আওয়ামী লীগকে আবার ফিরে আনতে হবে। ওইটা যদি কেউ বলতে পারে সেটা বলতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি না যে আবার আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে এখানে গণতন্ত্রের স্বার্থে, আরে ও তো গণতান্ত্রিক শক্তিই না, আবার গণতন্ত্রের স্বার্থে তারে ফিরে আনতে হবে। ও কি গণতন্ত্র চাইছে? ও কি নিজে গণতন্ত্র চায় কি না? ও তো চায় নাই। যেটা বললাম, যদি গণতন্ত্রই চাইতো যেটা, তাহলে তো নির্বাচনের সে গণতান্ত্রিক পথটা বন্ধ করলো কেন? একবার বাকশাল করে করছে, আবার সে মানে অঘোষিত বাকশাল করে করছে, আবার তাকে ফিরে আনার জন্য মায়াকান্না। এই মায়াকান্নার তো কোনো কারণ নাই, ভাই। এখন একটা কথা, সব কিছু ডিসাইড করতে দেন পাবলিককে, আপনি ভোট দিয়ে দেন। এখন অত কিছু এটা দরকার না, ওইটা দরকার নাই, এইটা সময় দরকার, ওইটা করা দরকার, উমুক আনা দরকার, এগুলো যারা বলবে, পরিষ্কার কথা, দেশটাকে আরেকটা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়ে আবার সেই আধিপত্যবাদী শক্তির আসার পথ তারা উন্মুক্ত করতে চায় কিনা, আজকে এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। জি, মোস্তফা কামাল, জি, এখানে নির্বাচন আসলে কবে, যে প্রশ্নটি তুলেছিলাম, যেটাই আব্দুল সালাম শেষ করলেন তার বক্তব্যে, যে ভোট দিয়ে দেন মানুষের গণতন্ত্রে ভোট হলো 1 নাম্বার দাঁড়িপাল্লা, যেটা দিয়ে আপনি জনগণের সমর্থন মাপতে পারেন। ভোট কিভাবে দিবে এই সরকার? এই সরকার যে সংস্কার বলেছেন একদম তার উপলব্ধি থেকে বলেছেন, একদম রাজনীতিবিদের উপলব্ধি থেকে। কারণ একথা সত্য, আমাদের রাজনীতিবিদরা সারাদিন ঘাটে মাঠেই থাকেন। আমরা তাদেরকে যেভাবে সমালোচনা করতে পারি, শুধু বিএনপির বলে নয়, যে কোনো দলের রাজনীতিবিদদেরকে আমরা যেভাবে সমালোচনা করতে পারি, অন্য কাউকে কিন্তু এভাবে পারি না। তারা হজম করেন, ওই হজমি শক্তি না থাকলেও তারা অর্জন করেন। তো আবার সারাদিন ঘাটে মাঠে থাকার কারণে তারা পালস বোঝেন বেশি, যে কারো চেয়ে। একজন রাজনীতিবিদ দেখবেন যে অর্থনীতির বিষয়ে তিনি পড়াশোনা করেননি, কিন্তু অর্থনীতি একটা বিষয় দেন, দেখবেন সলভ করে ফেলে মুহূর্তের মধ্যে। এটা কিন্তু একেবারে পালস বোঝার কারণে। তো তারা যেটা উপলব্ধি তাদের, যে নির্বাচন দিয়ে দেন, ভোট দিয়ে দেন, ঠিক হয়ে যাবে, এটা এক ধরনের উপলব্ধি। কিন্তু এখানে কথা থেকে যায় একটু, যে আর যেন কোনো ফ্যাসিস্ট না জন্মায়, ওই বন্দোবস্তটা না করে নির্বাচনের দিকে গেলে ওই নির্বাচনটাও বা কতটুকু সুখকর হবে প্রশ্ন থেকে যায়। আজও যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ডিসেম্বরকে টাইম লাইন ধরে তিনি এগোচ্ছেন, নির্বাচনের টাইম লাইন ধরে, আবার কোন নির্বাচন সেটাও পরিষ্কার করেছেন, সংসদ নির্বাচন। ঠিক একই দিনে আমাদের যে জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন, তিনি বলেছেন যে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন, অথবা তারা যেই ছাত্রদের যেই দাবিগুলো আছে এগুলো একসাথে হতে পারে। ছোট্ট করে কিন্তু একটু প্রশ্ন এখানে জেগে যায়, বিষয়টা অস্পষ্ট হয়ে গেল। ছাত্রদের দাবি আছে গণপরিষদ নির্বাচন আর সংসদ নির্বাচন একসাথেই হতে পারে। মাঝে আবার কথা উঠে, যেটা মাঝে মধ্যে 1-2 দিন থামে, আবার সামনে নিয়ে আসা হয়, যে কত শতাংশ মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এর মধ্য দিয়ে বিএনপির যে একটা অভিজ্ঞতার জায়গা থেকে তারা অভিযোগটা করছে যে দিন যত যাবে গণ্ডগোল তত পাকবে। তো আমরা এই গণ্ডগোল রাজনীতিতে যে এরকমটা দেখছি, প্রশাসনেও দেখছি, সামাজিক ক্ষেত্রেও দেখছি। আপনি দেখেন, এই রমজান মাসে আমরা উদ্বিগ্ন ছিলাম যে বাজার পরিস্থিতিটা এবার কেমন হবে, সরকার পারছিল না বা পারছে না, কিন্তু নানান কারণে নানান পদক্ষেপে বাজারটা মোটামুটি একটা স্থিতাবস্থায় এসেছে। কিন্তু চট করে দেখেন ধর্ষণ সহ কিছু সামাজিক অঘটন কিন্তু ঘটে যাচ্ছে।
প্রতিদিনে যেন একটা উৎসব মেতেছে কেউ না কেউ, সেটা কাকতালীয় হোক আর কারণে প্রত্যেকারও আয়োজন থাকুক, ঘটছে এটা কিন্তু সত্য। সারা দেশে আজকে 2-3 দিন আলোচিত বিষয় হচ্ছে ধর্ষণ, আবার এই নিয়ে নানান সাইডলাইনে নানান কথাবার্তা। এর মধ্য দিয়ে আবার নতুন ছাত্রদের যে সংগঠন, তারা বলতে চাচ্ছে নির্বাচনের পরিবেশ নেই। তো বাংলাদেশে অনেক কিছুরই কিন্তু পরিবেশ নেই এখন, শিক্ষার পরিবেশ তো নেই, ছাত্ররা এখনও ক্লাসে যায়নি, এই বিষয়ে কোনো উদ্যোগ নেই, এখনও ছাত্ররা কিন্তু বই পায়নি, আলোচনার মধ্যেই নেই। আবার যারা আহত অবস্থায় কাতরাচ্ছে তাদের চিকিৎসা নেই, তারা মাঝে মধ্যে রাস্তায় নামছে, আবার মার খেয়ে হাসপাতালে চলে যাচ্ছে। এখানে তো প্রশ্ন জেগে যায় যে চিকিৎসার জন্য কিন্তু কমিটি করা হয়েছে, ফান্ডও দেওয়া হয়েছে, ফাউন্ডেশনও করা হয়েছে, তাহলে এই প্রশ্ন থাকবে কেন? ওইটাও একটা কারণ হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা কম, বিষয়টা রাজনৈতিক। তো আবার এখানে ব্যবস্থাপনার একটা প্রশ্ন আছে। বর্তমানে যে সরকার আছে তারা যত না সরকার, তার চেয়ে বেশি কিন্তু ব্যবস্থাপক দায়িত্বের দিক থেকে। কিন্তু তাদের দায়িত্বের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি মাঝে মধ্যে তাদের নানান কাজকর্মে প্রশ্ন ওঠে। দেখা গেল শিক্ষাবিদ, তিনি শিক্ষা সেক্টর নিয়ে এমন একটা বলে বসলেন, অন্যরা মুখ টিপে হাসে। অথবা অর্থনীতিবিদ, ভালো অর্থনীতি পড়ান ক্লাসে, কিন্তু যখনই তিনি বাজার পরিস্থিতিতে কথা বলেন এমন একটা বলেন যে আগের টিপু মুন্সিদেরকে হার মানিয়ে ফেলেন। এতে করে মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে, তবে কি রাজনীতিবিদরাই শেষ পর্যন্ত ফয়সালা? এই কথা তো সত্য, দেশ গড়েছেন রাজনীতিবিদরা, তাদের অনেক সমালোচনা আছে। আবার এই কথাও তো সত্য, তাদের কিন্তু মাঝে মধ্যে বিচার হয়। কিন্তু যারা সুন্দর সুন্দর কথা বলেন কখনো তারা বিচারের আওতায় পড়েন না। আমরা একদম বিশেষ করে প্রশাসন সহ বিভিন্ন জায়গা থেকে, আপনি পুলিশের অংশটুকু একটু না বললেই নয়। আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশ কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক। পুলিশের মধ্যে এখন দুটো ধারা অত্যন্ত স্পষ্ট, একদম সাদা চোখে দেখা যাচ্ছে। একটা অংশ পুলিশের ইমেজটা ফেরাতে চাচ্ছে, কিন্তু তারা কুলাচ্ছে না। হাইওয়ে পুলিশ দেখেন এই গত রমজানের যে 8-9টা দিন গিয়েছে, চমৎকার কাজ করছে। আজও তারা কুমিল্লাতে একটা, নোয়াখালীতে একটা, দুটো ডাকাতির ঘটনা ধরেছে। ডাকাতি পর্যন্ত যেতে পারেনি, তার আগেই তারা কিন্তু ধরে ফেলেছে। অর্থাৎ পরিশ্রম করছে, এটা প্রমাণিত। আবার পুলিশের এক অংশ কিন্তু এখনও দুষ্টামি করছে, যারা এক ধরনের ডেভিল বলা যায়, ডেভিল হান্ট চলছে, তারা ওই হান্টের আওতাভুক্ত হওয়ার মতো। তো এখানে তো উল্লেখ করতে হয় 14, 18, 24-এ যে এসপি সাহেবরা ছিলেন তারা এখন কোথায় আছেন, এই সংক্রান্ত কিন্তু সরকারের তরফ থেকে বক্তব্য নেই। আমাদের কাছে হয়তো ব্যক্তিগত উদ্যোগে বা গণমাধ্যমে কাজ করে বলে তথ্য থাকে। ডিসি সাহেবরা কোথায় আছেন? আবার দেখেন যারা বঞ্চিত তারা কোথায় আছেন? এই বিষয়গুলো কিন্তু নিষ্পত্তি হচ্ছে না। নিষ্পত্তিটা অবশ্যই হওয়া উচিত। আব্দুল সালামের কাছে একদম 30 সেকেন্ডে নির্বাচন কবে, এই প্রশ্নের কি উত্তর হতে পারে? কখন হওয়া উচিত? কি একেবারে জুনের মধ্যে নির্বাচন হওয়া উচিত। জুন? জুনের মধ্যে নির্বাচন ইজিলি করতে, যেটা এই সরকারও বলে যে আগামী জুন পারবে, এই আগামী জুনের মধ্যে, এই জুনের মধ্যে। আরেকটা হলো যেটা বলি, শোনেন, অনেকে বলে যে নির্বাচনের পরে কি সংস্কার হবে কিনা। বিএনপি বারবার প্রমাণ করছে এটা, যে ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি সংস্কার করছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান এই দেশের সবচেয়ে বড় সংস্কারক। প্রত্যেকটা সেক্টরে, যেটা বললাম, গণতন্ত্র হত্যা হয়েছিল, গণতন্ত্র ফিরিয়ে দিছে। রাজনীতি নিষিদ্ধ করেছিল, রাজনীতি ফিরিয়ে দিছে। আপনাদের মৌলিক যে অধিকার, যে সাংবাদিকদের, সেটা পর্যন্ত ফিরিয়ে দিছে। এর অনেক কিছু আছে। আজকে বেগম খালেদা জিয়া, এই যে মহিলাদের মানে আপগ্রেড করা শিক্ষা, এটা বেগম খালেদা জিয়া করছে, তাই না? এরকম, এবং কি লাস্ট যেটা, যে বেগম খালেদা জিয়া এই সংস্কারের জন্য, যে সংস্কারের জন্য জামাত, আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলরা আন্দোলন করছে যে কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচন যাব না, এই কেয়ারটেকার বিল আনার জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিয়ে পদত্যাগ করে তিনি চলে আসছেন। তাই বিএনপি তো প্রমাণ করছে বারবার যে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে ক্ষমতা পর্যন্ত ছেড়ে দিছে। কাজে যারা বিএনপিকে ওই লাইনে নিতে চায় যে ক্ষমতায় গেল গা তারপর সংস্কার করবে কিনা, নো, বিএনপিকে এটা বলতে পারবেন না আপনি। বিএনপি সেটা করেছে, এবং বিএনপি এখনও কমিটেড। যে বিষয়গুলো বললেন, সবচেয়ে বড় দরকার হলো যে আসলে যেটা ভাইও যেটা বলছে, যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা বারবার প্রমাণ করছে রাষ্ট্র পরিচালনার জন্য বিএনপি হইল একটা ভালো ব্যবস্থাপক দল। কাজেই বিএনপি বিশ্বাস করে এখনো আজকে যে অবস্থা আছে, দেশটাকে আর ইসের দিকে ঠেলে না দিয়ে, অরাজকতার দিকে ঠেলে না দিয়ে, আল্লাহর রাস্তায় একটা নির্বাচনের ট্রেনে দেশটারে তুলে দেন, তাহলে দেখবেন যে সবকিছু বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষও তেমনটাই মনে করেন, যেমনটি আব্দুল সালাম বললেন এবং একইভাবে মোস্তফা কামাল বললেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে কথাটি তারা উল্লেখ করেছিলেন, যে 1996 সালে
তিনি সরকার গঠন করে যখন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেন এবং পাশ করার সময় তিনি বলেছিলেন যে জনগণকে যেহেতু কথা দিয়েছি তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে আমরা আবার নির্বাচন দেব, তিনি পদত্যাগ করেছেন। যদিও এই ধরনের নজির আমরা এর আগে কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি। বেগম খালেদা জিয়া ঠিক এই মুহূর্তে আবারও রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, তার শারীরিক অবস্থা তেমন আছে কিনা, এটা নিয়ে আমাদের অনেকেরই অনেক সন্দেহ রয়েছে যে তার শারীরিক পরিস্থিতি কি। তারপরও যে বিষয়টি বলা যেতে পারে যে বিএনপি বারবারই বলছেন যে তারা নির্বাচনের পরেও সংস্কারে যাবেন। কথা থাকে যে নির্বাচনে কি বিএনপি ক্ষমতায় আসবেন কিনা, আর তাছাড়া বাংলাদেশের মানুষ বারবার নির্বাচনে ভোট দিয়ে তারপর সেই তুমুল জনপ্রিয় দল হিসেবে যারা ক্ষমতায় এসেছেন তাদের কাছ থেকে প্রতারিতও হয়েছে। অর্থাৎ উভয় দিকেই সংকট রয়েছে। সেই সংকট থেকে মুক্তির জন্যই একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন, এবং সেই নির্বাচন যত শীঘ্রই হবে ততই হয়তোবা দেশ গণতন্ত্রে ফিরবে এবং দেশ তার প্রধান যে চালিকা শক্তি সেই চালিকা শক্তিতে ফিরবে। এই প্রত্যাশায় শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, জিরা আওয়ার।